আমাদের এই বিশ্বে ক্ষমতার লড়াইয়ে মধ্যপ্রাচ্যের গুরুত্ব অপরিসীম। এক কথায় বলতে গেলে বলতে হয়, মধ্যপ্রাচ্য যার নিয়ন্ত্রণে থাকবে সেই বিশ্ব শাসন করবে। ওসমানীয় খিলাফতের পতনের পূর্বে প্রায় সমগ্র মধ্যপ্রাচ্য ছিল ওসমানীয় খেলাফতের অধীনে। ইসলামের ইতিহাসে এটিই ছিল সর্বশেষ খেলাফত। ওসমানীয় খেলাফত শুরু হয়েছিল সাম্রাজ্যরূপে, কিন্তু পরবর্তীতে ইয়াবুস সুলতান সেলিম খান দুর্বল মামলুকদের অধীনে থাকা আব্বাসীয়দের থেকে মুসলমানদের অভিভাবকত্বের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তখন থেকে ওসমানীয় খেলাফত সাম্রাজ্য প্লাস খেলাফত হিসেবে প্রতিষ্ঠা পায়। তাদের শাসনামলে ইউরোপের এক বিশাল অংশ মুসলিম শাসনের অধীনে আসে এবং সমগ্র দুনিয়াতে ইসলাম এক অপরাজয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মুসলিম শাসকদের ইসলাম বিমুখতা এবং ইহুদিবাদীদের গোপন ষড়যন্ত্রে প্রথম বিশ্বযুদ্ধের পর এই খেলাফতের পতন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে লিথুনিয়া থেকে ইয়েমেন পর্যন্ত মোট ৩০টি পয়েন্টে ওসমানীয় সেনাবাহিনী জার্মানির পক্ষ নিয়ে মিত্র শক্তির বিরুদ্ধে অসম বীরত্ব প্রদর্শন করেও পরাজিত হয়। পরাজয়ের পর মুদ্রোস এবং সেভরি চুক্তির মাধ্যমে ওসমানীয়রা নিজেরাই নিজেদের পরাজয়ের সূচনা করে। অপমানজনক সেভরি চুক্তি তুর্কিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলস্বরূপ তুর্কি জাতীয়তাবাদীরা স্বাধীনতা আন্দোলন শুরু করে দেয়। আর ১৯২২ সালের ১ নভেম্বর তৎকালীন ওসমানীয় সুলতান ওয়াহিদুদ্দিন মেহমেদকে তুরস্ক থেকে নির্বাসিত করা হয়। সেই মুহূর্তেই ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। জাতীয়তাবাদীদের নেতা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ১৯২৩ সালে তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার প্রেক্ষিতে তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্রে পরিণত হয়। সালতানাতের পতনের পর নবগঠিত প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোস্তফা কামাল। ক্ষমতায় আরোহণ করেই কামাল তুরস্কে ব্যাপক সংস্কার শুরু করেন। সদ্য সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অংশ তুরস্ককে তিনি একটি পশ্চিমা ও ধর্মনিরপেক্ষ জাতিরাষ্ট্রে রূপান্তর করেন। নতুন রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য ৬টি মূল ধারণার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এই ৬টি ধারণা হচ্ছে: প্রজাতন্ত্র, জনতুষ্টি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সংস্কারবাদ। রাষ্ট্র পরিচালনায় কামালের এই মতবাদ কামালবাদ হিসেবে প্রসিদ্ধ। এরপর কামালের সামনে তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য বহু বাধা ছিল। সবচেয়ে বড় বাধা ছিল ১৩০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিমদের ঐক্যের প্রতীক খিলাফতকে যে কোনোভাবে উচ্ছেদ করা। ১৯২৪ সালে সর্বপ্রথম যখন কামাল খেলাফত বিলুপ্তির প্রস্তাব উত্থাপন করেন, তখন তিনি তীব্র বাধার সম্মুখীন হন। তার নিজের প্রতিষ্ঠিত গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির অনেক সদস্যই নিয়মতান্ত্রিক খেলাফতের পক্ষে ছিল, কারণ জাতীয়তাবাদী হলেও তারা ছিল সেকুলার মডারেট মুসলিম। তাই গণতান্ত্রিক সংসদ চাইলেও খেলাফত তাদের নিকটও গুরুত্বপূর্ণ ছিল। তবে সদস্যদের মধ্যে কামালপন্থী আরও একটি গ্রুপ ছিল, যারা ছিল পরিপূর্ণ সেকুলার, আর তারাই শেষ পর্যন্ত খিলাফতের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। এই জায়গায় নিজের চিন্তার বিপরীত কারো সাথে মিলে কোনো আন্দোলন করার সময় ফলাফল পরবর্তী নিজের স্থান, নিজের চিন্তা, নিজের জায়গা, নিজের ক্ষমতা ধরে রাখার ব্যাপারে একটি শিক্ষা রয়েছে। যাই হোক, খিলাফত হলো একটি আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান। এর বিলুপ্তির প্রভাব শুধুমাত্র তুরস্কে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বে পরিলক্ষিত হয়। তাই যখন খিলাফত বিলুপ্তির কথা হচ্ছিল, তখন সুন্নি মুসলিম বিশ্বের অনেক দেশেই খিলাফত রক্ষার চেষ্টা করা হয়েছিল। এমনকি ভারতবর্ষেও খিলাফত রক্ষায় খিলাফত আন্দোলন হয়েছে। ব্রিটিশ সরকারকে খিলাফত রক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য খিলাফত আন্দোলনের নেতারা আহ্বান জানান। এই সময় মুস্তফা কামাল ও খিলাফত বিরোধীরা আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে যায়। তবে ইউরোপিয়ান দেশগুলোর চাহিদা মোতাবেক সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক বাধা অতিক্রম করে ১৯২৪ সালের ৩রা মার্চ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ খলিফা আব্দুল মাজিদকে অপসারণ করে ইসলামী খেলাফতের অবসান ঘটায়। এর ফলে ৬৩২ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৩০০ বছরের খেলাফতের ইতিহাসের অন্ত হয়। তবে তখন কামাল মডার্নপন্থীদের খুশি রাখতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বহাল রাখার ঘোষণা দেয়, যদিও পরবর্তীতে তা বাতিল করা হয়। খেলাফত বিলুপ্তির পর তুর্কি মুসলিমদের পাশাপাশি বিশ্বের সুন্নি মুসলিমদের মধ্যেও ব্যাপক শোক ছড়িয়ে পড়ে। ওসমানীয় রাজবংশের সকল সদস্যকে তুরস্ক থেকে নির্বাসিত করা হয়। এরপর থেকে মুস্তফা কামাল তার মৃত্যুর আগ পর্যন্ত তুরস্ককে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক সংস্কার করেন। তিনি খেলাফতের নেতৃত্বে থাকা একটি দেশকে সরাসরি পশ্চিমা ভাবধারায় নিয়ে যান। আর এর জন্য মুস্তফা কামাল এবং তার অধীনস্থ অনুসারীরা ইসলামী খেলাফতের নেতৃত্বের আসনে থাকা একটা রাষ্ট্রকে একেবারে ধর্মহীন সেকুলার বানাতে যা যা করা দরকার সব করেন। আধুনিক তুরস্ক থেকে ইসলাম ও ইসলামের প্রতীকগুলো নাম নিশানা মুছে দেওয়ার লক্ষ্যে মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন শুরু করে। রাষ্ট্র সংস্কারের ভিত্তি হিসাবে মোস্তফা কামাল নিয়ে আসেন তুর্কি জাতীয়তাবাদকে, যার অর্থ হলো পুরো তুরস্কে মাত্র একটি জাতি থাকবে, আর সেটি হলো তুর্কি জাতি। তুরস্কে বসবাস করা সবাই এখন থেকে মেনে নেবে যে তারা এখন থেকে তুর্কি। কামালের লক্ষ্য ছিল এক ভাষা, এক জাতিগত বিশ্বাস ও এক সাংস্কৃতিক মতাদর্শে তুরস্ক প্রতিষ্ঠা করা।
এই লক্ষ্যে ক্ষমতা লাভের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কামাল চেষ্টা করে গেছেন ওসমানীয় সাম্রাজ্যের সময়ে থাকা আরবীয় ভাবধারা থেকে তুরস্ককে একটি পশ্চিমা ভাবধারা রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে। 1925 সালে এক বক্তৃতায় তিনি বলেন, জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার সামনে দাঁড়িয়ে আমি তুরস্কের সভ্য সমাজের জনগণকে জাগতিক ও আত্মাধিক লাভের জন্য শেখদের নির্দেশনায় চলতে দিতে পারি না। তুর্কি প্রজাতন্ত্র শেখ দরবেশ ও তার অনুসারীদের দেশ হতে পারে না। কামালের নেতৃত্বে প্রথমবারের মতো ইসলামী আইন সেকুলার আইন থেকে পৃথক হয়ে যায় এবং ধর্মীয় আইন শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়। ইসলামী আইনের জায়গায় ইউরোপিয়ান আইন চালু করা হয়, শরিয়া আইন বিলুপ্ত করা হয়, আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ করে তুর্কির ভাষায় আজান দেওয়া বাধ্যতামূলক করা হয়। 1928 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাতিল করা হয়। মসজিদে আরবি পরিবর্তে তুর্কিতে খুতবা দেওয়া বাধ্যতামূলক করা হয়। ওসমানী আমলে তুরস্কে মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় শিক্ষার প্রচলন ছিল, যেগুলোতে সাধারণত কোরআন, নামাজ ও ইসলামীর বিভিন্ন রীতিনীতি শিক্ষা দেওয়া হতো। কিন্তু 1924 সালে মোস্তফা কামাল শিক্ষা একত্রিতকরণ আইনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে, অর্থাৎ বলতে গেলে ইসলামের শিক্ষা নিষিদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসেন। প্রচলন করা হয় ইউরোপীয় আদলের শিক্ষা ব্যবস্থা। স্কুলসমূহ ইউরোপীয় স্টাইলে দেলে সাজানো হয়। শিক্ষার্থীদের সংখ্যা এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি করা হয়। সরকার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও সবার জন্য ফ্রি ঘোষণা করে। 1928 সালে কামালের উদ্যোগে অতীত ইতিহাসকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য তুর্কি ভাষা লেখার ক্ষেত্রে আরবি হরফ বাদ দিয়ে সেই স্থানে ল্যাটিন বর্ণমালা চালু করে এক রাতেই গোটা জাতিকে অজ্ঞতার অন্ধকারে ঠেলে দেয়। 1926 সালে তুরস্কে বহুবিবাহ বাতিল করে এবং বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলাদের সমান অধিকার দেওয়া হয়। কামাল আতাতুর্ক পর্দা প্রথাকে নারী সমাজের ওপর পুরুষতান্ত্রিক রক্ষণশীল সমাজের চাপিয়ে দেওয়া প্রথা হিসেবে উপস্থাপন করে মেয়েদেরকে মিনি খোলামেলা পোশাক পরিধান করতে বাধ্য করে। রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে পর্দা প্রথাকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়। তবে হিজাবকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় 1980 সালে। সেই সাথে মুস্তফা কামাল তুরস্ককে পরিপূর্ণ ইউরোপীয় ধাঁচে গড়ে তোলার ধারাবাহিকতায় পুরুষদের পোশাকের দিকেও নজর দেন। ওসমানীয় খেলাফতের প্রতীক হিসেবে স্বীকৃত ফেজ টুপিকে নিষিদ্ধ করে ইউরোপীয় হ্যাট ব্যবহারের প্রচলন করেন, যে ফেজ টুপি আজও তুরস্কে নিষিদ্ধ। 1935 সালে ইমাম, খতিব ও মুফতিদের জন্য মসজিদের বাইরে জুব্বা ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর কারণ হিসেবে বলা হয় জুব্বা হলো আরবীয়দের পোশাক। এ সময় হাজার বছর ধরে নিজস্ব পোশাকে অভ্যস্ত তুর্কি জাতিরা ক্ষোভে ফেটে পড়ে। তুর্কি জাতির ওপর পোশাকের ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে গিয়ে মোস্তফা কামাল ব্যাপক বাধার সম্মুখীন হন। শহরে শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। রক্ষণশীল মুসলিমরা ইউরোপীয় পোশাককে কুফরি ও ইসলামের বিরুদ্ধাচরণ হিসেবে ঘোষণা করে। অপরদিকে প্রগতিশীল নামদারি মুসলিমরা ইউরোপীয় পোশাক পরতে শুরু করে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে হিজরি ক্যালেন্ডারে বিলুপ্তি ঘটিয়ে শুধুমাত্র গেগরি ক্যালেন্ডার ব্যবহার করার আদেশ দেওয়া হয়। মোস্তফা কামাল ওসমানীয় সাম্রাজ্যকে এতটাই ঘৃণা করত যে ওসমানীয় সাম্রাজ্য কর্তৃক প্রাপ্ত উপাধি সমূহকেও সে বিলুপ্ত করে দেয়। ওসমানীয় রীতি অনুযায়ী পুরুষদেরকে বে, পাশা, এফিন্দি এবং নারীদেরকে হানাম ইত্যাদি উপাধি দেওয়া হতো। মোস্তফা কামাল এগুলোকে শ্রেণী বিবাদ সৃষ্টির উপাদান হিসেবে অভিহিত করে নিজে তার পাশা উপাধি পরিত্যাগ করে 1934 সালে আতাতুর্ক উপাধি গ্রহণ করেন। মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের সাপ্তাহিক ছুটির দিন ছিল শুক্রবার, কিন্তু 1935 সালে ইউরোপের অন্যান্য দেশের মতো শুক্রবারকে বাদ দিয়ে রবিবারকে ছুটির দিন হিসাবে গ্রহণ করা হয়। বিজাতীয় সভ্যতা সংস্কৃতিকে আমদানি করা হয়। মুসলিম পারিবারিক আইন বাতিল করে ইউরোপীয় পারিবারিক আইন প্রবর্তন করা হয়। এক কথায় বলতে গেলে ইউরোপের আদলে দেশকে গড়ে তোলার জন্য ইউরোপের নগ্ন সংস্কৃতিকে আমদানি করা হয়। স্বৈরাচার কর্তৃত্ববাহী মোস্তফা কামাল 1923 সালে লুজান চুক্তির আওতায় জনসংখ্যা বিনিময়ের অংশ হিসেবে 15 লাখ গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ও মুসলিমকে তুরস্ক থেকে গ্রিসে বিতাড়িত করেন। এমনকি তিনি বিরোধী সব পত্রিকা বন্ধ করে দেন, প্রায় সব রাজনৈতিক সংগঠন ও দলকে নিষিদ্ধ করে কার্যকরভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। তিনি কুর্দিস্তানের স্বায়ত্তশাসনের সব চেষ্টা সমূলে ধ্বংস করে দেন এবং তার সময়ে প্রাণ হারায় কুর্দি জনগোষ্ঠীর প্রায় 13,000 মানুষ। 1938 সালে আতাতুর্ক মৃত্যুবরণ করেন, আর তার নাস্তিক সঙ্গী সাথীগণ তাকে কোনো প্রকার জানাজা ছাড়াই দাফন করে দেয়। কিন্তু তার মৃত্যুর পর এই জুলুম নির্যাতন শেষ হয়নি, বরং তার উত্তরসূরি সতীর্থ ইসমেত ইনেনু সেই দ্বারা অব্যাহত রাখেন। তার মৃত্যুর পর তার উত্তরসূরিরা, বিশেষ করে সিএইচপির নেতারা পুনরায় সরকার গঠন করে এবং দীর্ঘ প্রায় 12 বছর একই ধরনের শাসন ও কঠোর নীতি অব্যাহত রাখেন। কিন্তু ইতিহাস সাক্ষী, শাসন ব্যবস্থা যতই শক্তিশালী হোক, জুলুম করে খুব বেশি দিন টিকে থাকা যায় না। আজ হোক বা কাল, একদিন না একদিন জনগণ প্রতিবাদী হয়ে উঠবেই। তেমনি কামালপন্থীদের এই কঠোর নীতির বিরুদ্ধে ধীরে ধীরে ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী বিদ্রোহী হয়ে উঠতে শুরু করে। দেশ জুড়ে অসন্তোষ বাড়তে থাকে, পরিস্থিতি ক্রমে বেগতিক হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের পরামর্শে তুরস্কে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচনের পর 1950 সালে
আদনান মেন্দেরেসের ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় এসেই ইসলামের ওপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। মসজিদগুলোকে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আরবিতে আজান দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। দীর্ঘ কয়েক দশক পর আরবিতে আজান শুনে মানুষ কান্নায় ভেঙে পড়ে। ঐতিহাসিকদের মতে তুরস্কের রক্ষণশীল মুসলিম সমাজ ওই দিন এতটাই আনন্দে উদ্দোলিত হয়েছিলেন যে এর আগে বা পরে কোনোদিন তারা এত আনন্দিত হতে পারেননি। ইসলামের ওপর থাকা সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তিনি মুসলমানদেরকে স্বস্তি দেন এবং সুপার পাওয়ার রেসে থাকা আমেরিকার সাথে সম্পর্ক নতুন করে গড়ে তোলেন। আর তার সময়ই তুরস্ক ন্যাটোতে যোগ দেয়। তিনি মোট ১০ বছর ক্ষমতায় আসীন ছিলেন। কিন্তু বামপন্থী ও ইসলাম বিদ্বেষী সেনাবাহিনী ১৯৬০ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এরপর তুরস্কে সামরিক শাসন শুরু হয়, যা ৫ বছর পর্যন্ত স্থায়ী ছিল। যদিও ১৯৬১ সালে একটি নামেমাত্র নির্বাচন দিয়ে কামালপন্থী ইসমাত ইননুকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে ওপর থেকে সব কলকাঠি নেড়ে সরকার পরিচালনা করেছিল সেনাবাহিনী নিজেই। ১৯৬৪ সালে ডেমোক্রেটিক পার্টির অন্যতম সদস্য সোলাইমান ডেমিনেল আদালত পার্টির ব্যানারে নির্বাচন করেন, যে দলটির প্রতিষ্ঠাতা ছিলেন রাগিব গুমুশপালা। সোলাইমান ডেমিনেলকে তুরস্কের জনগণ আদনান মেন্দেরেসের উত্তরসূরি হিসেবে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এবং তার নেতৃত্বে আদালত পার্টি বেশ কয়েকবার সরকারও গঠন করে। নির্বাচনে জয়লাভ করে ১৯৬৫ সালে ডেমিরেল ক্ষমতা গ্রহণ করেন। তুরস্ক এক নতুন যুগে প্রবেশ করে, কিন্তু তার সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ডানপন্থী বামপন্থী গ্রুপ সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষাঙ্গনে একের পর এক ছাত্র হত্যার ঘটনা ঘটতে থাকে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। এই অবস্থা জারি থাকে ১৯৮০ সাল পর্যন্ত। ১৯৬৯ সালে তুরস্কের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা হয়। ইসলামী রাজনীতির পতাকা হাতে নিয়ে উঠে আসেন প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডক্টর নাজিমুদ্দিন এরবাকান। প্রখ্যাত আলেম জাহেদ আহমেদ কুটকুর পরামর্শে ১৯৬৯ সালে ইসলামী চেতনায় উজ্জীবিত মাত্র ১০ জনকে নিয়ে তিনি ইসলামী আন্দোলনের সূচনা করেন। যেহেতু তুরস্কে ধর্মের ব্যানারে যে কোনো ধরনের সংগঠন নিষিদ্ধ ছিল, তাই তিনি তার দলের নাম দেন বা তার আন্দোলনের নাম দেন মিল্লি গুরুশ বা জাতীয় ভীষণ আন্দোলন। মিল্লি গুরুশ অর্থ জাতীয় ভীষণ। জাতি বোঝাতে তিনি মুসলিম উম্মাহর মিশন ভীষণকে এক করে দেখেছেন। তার লক্ষ্য ছিল তারুণ্যের ভেতর জাগৃতির মন্ত্র ছড়িয়ে দেওয়া, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হওয়া, জাতিকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করা, উম্মাহর ঐক্য চেতনায় ভর করে সাম্রাজ্যবাদ ঠেকানো। প্রফেসর এরবাকান ১৯৬৯ সালে সোলাইমান দেমিরের দল আদালত পার্টি থেকে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়নি। এরপর কোনিয়া থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। এরপর তিনি মিল্লি গুরুশ আন্দোলনের অধীনে গঠন করেন মিল্লি নিজাম পার্টি বা ন্যাশনাল অর্ডার পার্টি। কিন্তু ধর্মনিরপেক্ষতার জন্য বিপজ্জনক এই অভিযোগ তুলে ১ বছর পরই মিল্লি নিজামকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই দল নিষিদ্ধ করার পরপরই তিনি মিল্লি সালামেত পার্টি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে নির্বাচনে অংশগ্রহণ করে ৪৮টি আসনে বিজয় লাভ করে নিয়ন্ত্রক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে এই ৪৮টি আসন ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারছিল না। অবশেষে সবাইকে অবাক করে দিয়ে বামপন্থী নেতা বুলেন্ট এজিদির তার সব শর্ত মেনে নিয়ে তার সাথে সরকার গঠন করেন। এই সময় বন্দী ৬,০০০ মুসলিমকে মুক্ত করে দেওয়া হয়। সাইপ্রাসকে গ্রিসের কবল থেকে মুক্ত করা হয়। মুসলিমদের উপর জুলুম নির্যাতন বন্ধ করা হয়। মাদ্রাসা শিক্ষা পুনরায় চালু করা হয়। হাজার হাজার কোরআনের কোর্স চালু করা হয়। ইসলামী বইয়ের উপর যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়া হয়। ১৯৭৪ থেকে ১৯৭৮ এই সময়ে তিনি ৭০টিরও বেশি বাড়ি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। বিমান শিল্প থেকে শুরু করে সবখানে উন্নয়ন আর উন্নয়ন। কিন্তু তার এই উদ্যম ও অগ্রগতি সাম্রাজ্যবাদীদের ভালো লাগেনি। তাই সাম্রাজ্যবাদী শক্তি অন্য দলকে তার সাথে কোয়ালিশন ছিন্ন করতে বাধ্য করে এবং তারা ১৯৮০ সালে সেনাবাহিনীর মাধ্যমে সামরিক অভ্যুত্থান ঘটায়। সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর সব দলকে নিষিদ্ধ করার পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ নাজিমুদ্দিন এরবাকান সহ আরও অনেক রাজনীতিবিদকে রাজনীতিতে নিষিদ্ধ করেন এবং তাদেরকে জেলে প্রেরণ করা হয়। হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলে পোড়া হয় ও শত শত মানুষকে হত্যা করা হয়। তুরস্কের সেনাবাহিনী ডানপন্থী ও বামপন্থী দুই ভাগে ভাগ হয়ে যায়। এই সামরিক অভ্যুত্থানের প্রভাব এতটাই প্রকট ছিল যে অনেক ঐতিহাসিক এই কথা বলে থাকেন, আধুনিক তুরস্কের দুটি ইতিহাস রয়েছে। একটি হলো ১৯৮০ সালের আগের ইতিহাস, অপরটি হলো ১৯৮০ সালের পরের ইতিহাস। সামরিক শাসন ৩ বছর পর্যন্ত জারি থাকে। ১৯৩০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এরবাকানের দল মিল্লি সালামেত পার্টির সংসদ সদস্য তুর্গুত আজাল মাদারল্যান্ড পার্টি গঠন করে ক্ষমতায় আরোহণ করে। এই সময়ে রেফা পার্টি, রাইট ওয়াই পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি নামে আরও কয়েকটি রাজনৈতিক দলের জন্ম হয়। ১৯৮৯ সালে এক রেফারেন্ডামের মাধ্যমে নাজিমুদ্দিন এরবাকান ও বুলেন্ট এজেবিদ পুনরায় রাজনীতি করার অধিকার ফিরে পায়। এরপর প্রফেসর এরবাকান রেফা পার্টির প্রধান নির্বাচিত হন। এইভাবে ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তুর্গুল আজালের নেতৃত্বে মাদারল্যান্ড পার্টি তুরস্ককে শাসন করে। তুর্গুত আজাল ১৯৯৩ সালে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট হন এবং ১৯৯৪ সালে তাকে বিষ পানে হত্যা করা হয়।
তুরগুত আজালের মৃত্যুর পর তুরস্কের জাতীয় সংসদ সুলাইমান দেমিরেলকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। এই সময়ে 1994 সালের স্থানীয় নির্বাচনে রেফা পার্টি বিপুল বিজয় অর্জন করে। তুরগুত আজালের মৃত্যুর পর তার দলের সদস্যরা ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ায় এবং এরবাকান জাতির সামনে এক বিষয় নিয়ে আসায় রাজনীতির দৃশ্যপট দ্রুত পাল্টে যেতে থাকে। 1996 সালের সাধারণ নির্বাচনে রেফা পার্টি বিজয় লাভ করে, কিন্তু সাম্রাজ্যবাদীদের দালালেরা তার হাতে ক্ষমতা অর্পণ করতে গড়িমসি শুরু করে এবং পরবর্তীতে 1996 সালের জুন মাসে এরবাকানের নেতৃত্বে রেফা পার্টি রাইট ওয়ে পার্টির নেত্রী তানসু চিল্লার সাথে মিলে সরকার গঠন করে। এরবাকান ক্ষমতা গ্রহণ করেই জনগণের ক্ষমতায়ন শুরু করেন। সকল দরিদ্রকে সরকারিভাবে ভাতা দেওয়া শুরু করেন। হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার প্রসারে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। জনগণের মধ্যে ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামী প্রতিষ্ঠানের ব্যাপক প্রসার ঘটান ও আলেম ওলামাদেরকে ব্যাপক সুযোগ সুবিধা প্রদান করেন। ডিএর প্রতিষ্ঠার পাশাপাশি সুদের হারকে কমিয়ে আনেন। মাত্র 11 মাসের শাসনামলে দেশকে $33 বিলিয়ন ক্ষতির হাত থেকে রক্ষা করেন। সকলের বেতন তিনি 100% বৃদ্ধি করেন, কোনো কোনো ক্ষেত্রে 150% পর্যন্ত বৃদ্ধি করেন। জনগণের অর্থনীতিকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। শিল্পায়নে গতি ফিরিয়ে এনে 5 বছরের মধ্যে তুরস্ককে জাপান ও জার্মানির শিল্পায়নকে ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দেন। মুসলিম দেশগুলোকে নিয়ে কমন মার্কেট চালু করেন। তার এই সকল একের পর এক সফলতায় সাম্রাজ্যবাদীদের দালালরা রেফা পার্টিকে বন্ধ করার লক্ষ্যে সকল প্রকার প্রোপাগান্ডা চালায় ও তার পার্টি শরীয়ত কায়েম করবে এই অভিযোগে তাকে সরানোর জন্য সেনাবাহিনী হস্তক্ষেপ কামনা করে। এই অবস্থায় এরবাকান এই শর্তে প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিতে রাজি হন যে তার কোয়ালিশন পার্টির নেত্রী তানসু চিল্লারকে প্রধানমন্ত্রী করতে হবে। কিন্তু সুলাইমান দেমিরেল বিশ্বাসঘাতকতা করে মেসুদ ইলমাসকে প্রধানমন্ত্রী করে। এইভাবে রেফা পার্টিকে নিষিদ্ধ করার পাশাপাশি নাজিমুদ্দিন এরবাকানকেও পুনরায় রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। 1999 সালে পুনরায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসলামপন্থীগণ রেফা পার্টির অন্যতম নেতা রেজায়ে কুতানের নেতৃত্বে ফজিলত পার্টি গঠন করে এই নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনে অংশগ্রহণ করে 111টি আসন লাভ করে ফজিলত পার্টি। কিন্তু কিছুদিন পর এই দলটিকেও নিষিদ্ধ করা হয়। এরপর গঠিত হয় সাদেত পার্টি। 1999 সালে নির্বাচনের পর শুধুমাত্র ফজিলত পার্টি ছাড়া বাকি সকল দল মিলে সরকার গঠন করে, কিন্তু তাদের দুর্নীতিতে জনগণ নাবিশ্বাস করতে শুরু করে। অর্থনীতিতে মারাত্মক ধস নামে এবং মুদ্রাস্ফীতির সকল রেকর্ড ছাড়িয়ে যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়ে। অবশেষে 2002 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। এই নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে একে পার্টি বিশাল ব্যবধানে বিজয় লাভ করে। সেই থেকে এখন পর্যন্ত এরদোয়ানের দলই ক্ষমতায় রয়েছে। তুরস্কের মুসলিম জনগণ এখন নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় বজায় রেখে দেশের উন্নয়ন দেখতে পায়। এই ভিডিওর মাধ্যমে আমরা 1924 সাল থেকে 2001 সাল পর্যন্ত তুরস্কের ইতিহাসের একটি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিযাত্রার চিত্র দেখতে পেলাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।